সাধারণ একজন নাগরিক হিসাবে, সাধারণ রোগী হিসাবে বছরে অন্তত 5 থেকে 6 বার আমার ব্যক্তিগত কারণেই হসপিটালে যেতে হয়। অন্তত আমার পরিবারের সদস্যরা মিলিয়ে অন্তত 20-30 বার যেতে হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে, জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই, কোনোদিনও কখনো নেই। ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই। যাই হোক, দেশে যেখানে চিকিৎসা নিয়েছি, যেখানেই গিয়েছি, যেই হসপিটালে, খুবই ভালো সেবা পেয়েছি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত পরিতৃপ্ত আমি। এখন আপনারা যারা হাততালি দিচ্ছেন, আরেকটা কথা শুনুন। আমি তো পরিতৃপ্ত, আমার কোনো কমপ্লেইন নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমাকে মানুষজন চিনত, সরকারে আসার আগে আরো বেশি ভালোবাসত। তো আমি এখানে গেলে আমার থেকে কোনো ডাক্তার এমনকি ফিটাও নিতে চাইতো না। তো আমাকে ভালোবেসে ওনারা অনেক ভালো সেবা দিতেন। কিন্তু সবাইকে এই ভালোবাসা পাচ্ছেন, সবাইকে এই ভালোবাসা সহ সেবাটা পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা কিছু মনে করবেন না, আমি যেহেতু টক শোতে রেগুলার যেতাম, আমার সাথে সবসময় সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখা হলে কথা বলতো, তারপর বাজারে গেলে কথা বলতো, সবসময় কথা বলতো। আমি মূলত যেই কথাগুলো শুনতাম, আপনারা সবাই হসপিটালের মানুষজন আছেন, মালিক আছেন, এগুলি সত্যি কথা, সব সময় শুনতাম। মেবি এটা জেনারেল চিত্র না, অনেক হসপিটালে ভালো সেবা দেওয়া হয়, কিন্তু জেনারেল যে কমপ্লেইনগুলো করা হয়, আমার মনে হয় আপনাদের কিন্তু আমার বলা দরকার। একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। এটা যে আমি কত জায়গায় শুনেছি, মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো। এবং আমি সবসময় শুনি যে বাইরে শান্তি লাগে, অনেক মন দিয়ে কথা শুনে, অনেক মন দিয়ে কথা শুনে। এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। এটা হয়, আপনারা এটা সিরিয়াসলি দেখবেন। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এখানে ঢাকার একটা হসপিটালে গেছে, তার 14টা টেস্ট দিয়েছে। পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে, ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটার সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি এক্সেপশন, খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন, যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে, নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন, নার্সের বেতন 12,000 টাকা, আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আমার বাসায় যে কাজের লোক, আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, এখন উপদেষ্টার পরিচয় বাদ দেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে সে তো 3 বেলা খাবার পায়, থাকার সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে? তাহলে সে মন ভালো করে সেবা দিবে? সে তো ত্যক্ত বিরক্ত হয়ে থাকবে। এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন। আজকে আপনার ভারত, ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না, আপনাদের যাওয়ার ক্যাপাবিলিটি আছে। আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা যদি দিতে চায়, কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছেন, নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন। আমি সবসময় বলি, বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি? তারা খরচ করবে, আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যে সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান, কত টাকা যায়? আপনার প্রফিট থেকে 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়। যদি 100 কোটি টাকা প্রফিট করেন, হয়তো 10% কম প্রফিট হয়।
এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে তো এটা পাবেন, আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবেন। আমি প্রচন্ড একটা সুযোগ পেলাম, এরকম ভাবে আমি কথা বলছি, সবাই কিনা আপনারা শুনবেন, তো প্রশ্নই আসে না। আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে। আপনারা এদিকে একটু লক্ষ্য রেখেন, দেখেন একটা জিনিস। আপনারা বললেন 4 বিলিয়ন 5 বিলিয়ন একটা বাজার আছে। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না? বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায়, কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায়। ওই যে বললেন 1%, সেটা ডিফারেন্ট, বুঝলাম। 99% ক্ষেত্রে যেন কখনোই না যায়। আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যে সেবাটা পাই, সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের, ওই ভালোবাসা সহ, ওই যত্ন সহ সেবাটা পায়। তো আমি আপনাদের একটু সমালোচনা করলাম, তার পাশাপাশি ভালো কথা বলি। আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন করেছেন, একটা ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছেন, সবাইকে এটার সদস্য করতে যাচ্ছেন। আমাদের শামীম ভাই বললেন আপনারা আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন, খুবই ভালো ব্যবস্থা। তারপর আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন, খুবই ভালো ব্যবস্থা। ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন, কিন্তু ওয়ান স্টপ শুনলেই আমার মনে হয় বাংলাদেশে ওয়ান স্টপ বলে পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই। আমার মন্ত্রণালয় কিছু বললে বলে স্যার ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে। ওয়ান স্টপ যদি সত্যিকারে ওয়ান স্টপ করতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয়। নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস, ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান, ওইখানে যান। মানুষ তো বোকা না, মানুষ মনে আপনি তাকে অশ্রদ্ধা করছেন। প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে। তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা, আমি মনে করি এটা অবশ্যই দরকার। সবসময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না, এটা মনে আছে শামীম ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার। এটাকে খুবই খুবই একটা খসরু ভাই আছে আপনাদের যারা সংস্কার বুঝে, বিমা বুঝে, তাদের সাথে করে এমন একটা ব্যবস্থা করেন বড় লোকের উপর চাপটা যেন অনেক বেশি থাকে, গরিবের উপর চাপটা যেন কম থাকে। এইভাবে একটা বিমা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের একটু সংবিধান যদি দেখেন, 1972 সনে আমাদের সাংবিধানিক যাত্রা শুরু হয়েছিল। তখন একটা লাইন আছে দেখবেন, আর্টিকেল 18-এ বলা হয়েছে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব, তার মধ্যে 2টা দায়িত্বের কথা বলেছে। একটা হচ্ছে আমাদের নিউট্রিশনের মান ক্রমান্বয়ে উন্নত করা, আরেকটা হচ্ছে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য নিশ্চিত করা। জনস্বাস্থ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের সেবা নিশ্চিত করা। এটা বলেছে রাষ্ট্রের প্রাইমারি ডিউটি কথাটা আছে আর্টিকেল 18-এ। আর্টিকেল 15-এ বলেছে আমাদের 5টা যে বেসিক চাহিদা, প্রত্যেকটা নাগরিক বেসিক চাহিদা, তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেয়ার। এটা আমরা 53-54 বছর আগে আমরা কমিট করেছি নাগরিকদের কাছে। আমরা এটা করতে পারি নাই, সরকারের সামর্থ্য অনেক সীমাবদ্ধ। আপনারা প্রাইভেট সেক্টর সরকারের চেয়ে অনেক ভালোভাবে সেবা দেওয়ার কম্পিটেন্স আপনাদের আছে, বিকজ আপনাদের ওই ব্যুরোক্রেসিটা নাই। আপনারা খুব কুইক ডিসিশন নিতে পারেন। আপনারা সবচেয়ে ভালো ডাক্তার নার্সকে অতিরিক্ত বেতন দিয়ে রাখতে পারেন, প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের পারে না। ও নির্দিষ্ট বেতন কাঠামো রাখতে হয়, বলে ভালো ডাক্তার থাকতে চাবে না। আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে। আমার খালি অনুরোধ, আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে 10% রিইনভেস্ট করার জন্য, আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য, হসপিটালে খাবারটা ভালো করার জন্য, হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য 10% প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন, আপনাদের ইনশাআল্লাহ আরো প্রফিট হবে। বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা, বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নিতে। এরকম একটা দৃশ্য দেখে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।